হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের এপিসোড। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আরজে নীল। লিসেনার্স, আমাদের চ্যানেলটি একটু একটু করে আপনাদের সহায়তায় বড় একটি প্ল্যাটফর্ম নিয়ে নিয়েছে এবং আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে এগিয়ে চলছে। আর তারই ধারাবাহিকতায় মানুষের জীবনের নানান ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি আরজে নীল বারবার হাজির হচ্ছি। আপনাদের জন্য দিগন্তের সবটুকু শুভকামনা। যারা নতুন ঘটনা শুনছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনে ক্লিক করে যেতে। লিসেনার্স, পৃথিবীতে কত ধরনের ধোঁকাবাজ মানুষ রয়েছে, কত ধরনের মানুষ ঠকানো মানুষ রয়েছে, তার ইয়ত্তা নেই। আমাদের চারপাশে একটু খুঁজে দেখলেই আমরা দেখতে পাবো মানুষ মানুষকে কত বাজেভাবেই ব্যবহার করে। মানুষের নোংরামি, মানুষের লালসা, মানুষের লোভ আর একজন মানুষের প্রতি কত বড় বিপর্যয় ডেকে নিয়ে আসে। আজকের ঘটনাটি প্রথা বিরুদ্ধ একটি ঘটনা। যেই রকম ঘটনা সত্যিকার অর্থে আপনাদের আশেপাশে অহরহ ঘটে থাকে, কিন্তু প্রকাশ না পাওয়ার জন্য হয়তোবা আমাদের অক্ষির অগোচরেই থেকে যায়। লিসেনার্স, ঘটনাটি একজন সোকল্ড দালালকে নিয়ে, অর্থাৎ যারা দেশের বাইরে লোক পাঠায়, অফিস নিয়ে বসে নিজেদেরকে এজেন্ট হিসেবে পরিচয় দেয়, বা নিজেরা ওটাকে কি বলে, বিভিন্ন এজেন্সি হিসেবে বসে এবং তারা মানুষের সর্বনাশ করে ছেড়ে দেয়, বিশেষত নারীদের সর্বনাশ করে ছেড়ে দেয়। ঘটনাটি খোদ ঢাকা শহরের। আমরা পড়ব আজ আফিয়া আপুর ঘটনা। তার জীবনে ভয়াবহ খড়গ নেমে এসেছিল একজন বদমাশ দুশ্চরিত্র এজেন্ট কর্মকর্তার মাধ্যমে, এজেন্ট মালিকের মাধ্যমে। প্রকৃতপক্ষে আমাদের দেশের নারীরা মোটামুটি শিক্ষিত, কিছুটা শিক্ষিত, এসএসসি পাস করার পর যাদের বিয়ে হয়, যাদের কপাল ভালো থাকে তারা তো সুন্দর সংসার করে। যাদের বিয়ে হয়, কপাল ভালো থাকে না, সংসারে সমস্যা লেগেই থাকে, একের পর এক বা ডিভোর্স হয়ে যায়। এমন নারীদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ পশ্চার সাজিয়ে বসে আমাদের সমাজের মানুষগুলো। আফিয়া আপু তাদেরই একজন। আফিয়া আপু তার স্বাভাবিক পরিচয়ে বলছেন, নীল ভাই আসসালামু আলাইকুম, আমার নাম আফিয়া, আমার বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জের যে কোনো এক উপজেলায় আমার বাড়ি এবং আমি মোটামুটি গৃহস্থ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। আমার পরিবারে আমার বাবা মা, আমার ছোট দুই ভাই, আমি, আমার দাদা দাদি, এটা নিয়েই মোটামুটি আমাদের পরিবার। ছোটবেলা থেকে বেশ চঞ্চল ও মিষ্টি স্বভাবের মেয়ে হিসেবে এলাকায় খুব ভালো পরিচিত ছিল। শিক্ষাজীবন খুব বেশি বর্ণাঢ্য না হলেও আমি মোটামুটি ভালো স্টুডেন্টদের মাঝেই পড়ি। আমার পড়াশুনো শুরু হয় এলাকার একটি প্রাইমারি স্কুলে। সেখান থেকে শেষ করে হাই স্কুলে পড়াকালীন সময়ে আমি যখন নবম শ্রেণীর ছাত্রী, তখন আমার জন্য পাত্র দেখা শুরু হয়। দেখতে যেহেতু যথেষ্ট সুন্দরী ছিলাম এবং বাড়ন্ত ছিলাম শরীরের গঠনে, স্বাভাবিকভাবে আমার বয়স আমার স্বাভাবিক বয়সের তুলনায় একটু বেশি লাগতো, আমাকে একটু বেশি ম্যাচিওর লাগতো। আমার খুব ইচ্ছা ছিল পড়াশুনো করে অনেক বড় মানুষ হওয়া। আমি সবসময় ভিশনারি ছিলাম এবং আমি চেষ্টা করতাম আমার জীবনটাকে নিজের মতো করে সুন্দর করে শিক্ষিত ওই সমাজের সমাজপতি লেভেলের একজন হিসেবে দেখার। অনেক বড় বড় স্বপ্ন নিয়ে ছোটোবেলাটা শুরু করি। অনেক কষ্ট করে শিক্ষকদের সহায়তায়, আত্মীয় স্বজনদের ভিতর যারা শিক্ষিত ছিল তাদের সহায়তায় সে সময় আমি আমার বাবা মার কাছ থেকে আমার বিয়ে হয়ে যাওয়া ঠেকাই।
আমি যথাসময়ে এসএসসি পরীক্ষা দিই এবং ভালো জিপিএ নিয়ে এসএসসি পাশ করি। এসএসসি পাশ করার পর আমি আমাদের জেলা সদরের যে কোনো একটি নামকরা সরকারি কলেজে ভর্তি হই। কলেজ জীবনে আমি মোটামুটি সফলতার স্বাক্ষর রাখতে না পারলেও বিভিন্নমুখী প্রতিভা ও প্রচারণায় আমার বেশ ভালো একটি নাম ছিল। লিসেনার্স, আমি বিভিন্ন প্রোগ্রামে গান করতাম, স্কাউট ছিলাম। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশেও বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমার সমান দক্ষতা ছিল। আমি যখন দ্বিতীয় বর্ষের আমাদের টেস্ট পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষার টেস্ট পরীক্ষা দিই, তখন এক ধরনের জোর জবরদস্তি করে সেলিম নামে একজন ব্যবসায়ীর সাথে আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি বিয়ে করে নেই। জীবনের অনেক স্বপ্ন, অনেক কিছু ছিল, সেগুলো বিসর্জন দিয়ে বাবা মার কথাতেই আমাকে পরাজিত হতে হলো শেষ পর্যন্ত। আমি বিয়ে করে ফেলি। লিসেনার্স, বিয়ে করার পর সর্বপ্রথম আমার উপর যে খড়গটি নেমে আসে সেটা হচ্ছে আমার আগত এইচএসসি পরীক্ষায় আমাকে বসতে দেওয়া হবে না। আমাকে পুরোদস্তুর একজন গৃহিণী হয়েই সংসার করতে হবে। কিন্তু লিসেনার্স, আমার সেখানে আপত্তি ছিল না। আমি একজন পুরোদস্তুর গৃহিণী হয়েই সংসারটা করতে চাইছিলাম। শুধু আমার তাদের কাছে বিনীত অনুরোধ ছিল আমাকে যেন ইন্টারমিডিয়েট পরীক্ষাটি দিতে পারমিশন দেওয়া হয়। আমি অনেকভাবে চেষ্টা করেছি। একটা সময় আমি আমার পরিবার, অর্থাৎ আমি আমার বাবা মার শরণাপন্ন হয়েছি। একটা সময় এলাকার চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছি এবং শেষ পর্যন্ত অনেক টানা হেঁচড়া করার পর ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসার সুযোগ আমার হয়। রেজাল্ট গড়পড়তা একজন মেয়ে হিসেবে খারাপ না, ভালোই হয়। প্রথম ডিভিশনেই তো পাশ করি, এটাই অনেক কিছু। তো ইন্টারমিডিয়েট শেষ করার পর আমি পুরোদস্তুর গৃহিণী বনে যাই। কিন্তু লিসেনার্স, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীর আমার ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে যে এতখানি ক্ষোভ ছিল আমি বুঝতে পারিনি। আমার জীবনে নেমে আসে বিভীষিকাময় খড়গ। প্রতিদিন আমার উপর মানসিক নির্যাতন তো চলেই, মাঝে মধ্যে শারীরিক নির্যাতনও। এরপর ছিল বিভিন্ন খোঁটা দেওয়া, বিভিন্ন কথা বলা, আমার পরিবার নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলা। ইনফ্যাক্ট যখন আমার বাবা মা বা আমার ছোট ভাই দুইটা এই বাসায় বেড়াতে আসতো, তখন তাদের কপালেও জুটত ভয়ানক রকম খারাপ ব্যবহার। আমি মুখ বন্ধ করে শুয়ে নিতাম। এমন সময় আমি টেইলার্সের কিছু কাজ শেখার চেষ্টা করি এবং সফলভাবে টেইলার্সের কাজ করি, কাজটা শেখা সম্পন্ন করি। এরপর আমি আমার স্বামীর বাড়িতেই দুটি মেশিন নিয়ে ছোটোখাটো করে মোটামুটি কাজ করা শুরু করি। লিসেনার, সত্য কথা বলতে আমার কাটিং এবং সেলাইয়ের প্রশংসা খুব অল্প সময়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, বিশেষ করে নারীদের মাঝে ছড়িয়ে পড়ে। সো আমার কাজের অভাব হতো না। আমি সেই সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নিজের ঘরকন্না সম্পন্ন করার পর কাজ করতাম এবং কাজের পুরা টাকাটা উঠিয়ে দিতাম আমার স্বামীর হাতে, কখনো কখনো শাশুড়ির হাতে। আমার পরিবার পরিজনের জন্য আমি কিছু রাখতাম না। লিসেনের সমস্যা শুরু হয় আমার বিয়ে হয়ে যাওয়ার 1 বছর পর থেকে। আমাদের কোনো সন্ততি হয় না। আমার শাশুড়ি বিভিন্ন কথা বলে বেড়াতে লাগলেন যে শ্বশুর বাজা মেয়ে গছিয়ে দিয়েছে, বন্ধা আমি। আমার বাবা মা সব কিছু জানতো, কিন্তু জানার পরেও সব কিছু লুকিয়ে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে, এ ধরনের কথাবার্তা মোটামুটি। তো এরই পরিপ্রেক্ষিতে আমি আমার স্বামীকে বারবার জোর করি যে চলো না,
আমরা একটু পরীক্ষা করি। কিন্তু তিনি তার ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত যে আসলে ওই বিষয়ে ফুসরত দেখানোর সময় তার নেই। তার কথা হলো ঘরের ভিতর তার মা যেটা বলবে সেটাই শেষ কথা, তার বাইরে যাওয়া যাবে না। আমার সেটা মেনে নিতে সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হয়ে যায় যখন বিনা পরীক্ষায় আমাকে বারবার বন্ধা বলা হয়। তো একদিন রাতে এমন খাওয়ার টেবিলে কথা কাটাকাটির এক পর্যায়ে খুব বড় ধরনের ঝামেলা হয়ে যায়। আমি গত ১ বছরের ভিতর প্রথম প্রতিবাদী হই এবং আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে বলি, সমস্যা আমারও হতে পারে, সমস্যা আপনার ছেলেরও হতে পারে। আপনার ছেলেকে বলুন আমাকে নিয়ে চিকিৎসকের কাছে যেতে এবং দুজনেই পরীক্ষা করাই, এবং যদি আমি বন্ধা হই তাহলে ঠিক আছে, আপনারা আপনার ছেলেকে আবার বিয়ে করেন। এ পর্যায়ে আমাকে বেয়াদব খেতাব দিয়ে আমার শাশুড়ি এবং আমার স্বামী দুইজনই আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। লিসেনার্স, এবার আর সহ্য করতে পারিনি। ঘরের ভিতর দরজা দিয়ে সারা রাত কাউকে ঢুকতে দেয়নি। আত্মহত্যা করার মতো এতখানি সাহসী আমি নই, এবং আমার নীতি নৈতিকতাও সেটা সমর্থন করে না। পরদিন সকালবেলা হতেই আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তারা বিভিন্নভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি পুলিশ প্রশাসনের হুমকি দেখিয়ে, সালিশের হুমকি দেখিয়ে আমি বাসায় চলে আসি। আমি আমার বাবার বাসায় চলে আসি। বাবার বাসায় আসার পর আমার প্রতি যে তারা সন্তুষ্ট ছিল সেটাও নয়। প্রকৃতপক্ষে খেয়ে পড়ে তো ভালোই আছি, যৎসামান্য অত্যাচার নির্যাতন যাই করুক না কেন পেটে তো ভালো খেতে পারছি, শরীরে তো ভালো কাপড় আছে, এটা নিয়েই তারা সন্তুষ্ট ছিল। আমার বাবা মার মুখ বেজার, ছোটো ভাইটিরও তখনও বোঝার মতো বয়সে উপনীত হয়নি। আমার বাবা মার মুখ অনেক বেজার, আমি তাদের যতই বুঝিয়ে বলি তারা যেন বুঝতে চান না। অগত্যা একটা সময় আমি জোর করি। আমি আমার এক বান্ধবীর কাছ দিয়ে বেশ কিছু টাকা ধার করি। বেশ কিছু টাকা ধার করার পর আমি আমার বাবা ও মাকে নিয়ে বেশ নামকরা একটা ভালো গাইনি চিকিৎসালয়ে যাই এবং সেখানে গিয়ে আমার সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি, এবং সম্পন্ন করে দেখা যায় আমি সম্পূর্ণ রকম সুস্থ এবং গর্ভধারণের জন্য আমার শরীরে এমন কিছু নেই যেটা গর্ভধারণের বিরুদ্ধে যেতে পারে। আমি আমার ছোট ভাইকে দিয়ে রিপোর্টগুলো তার পরিবারে পাঠিয়ে দিলাম, কিন্তু অশিক্ষিতরা আর কতটুকুই বা বোঝে বলুন। তারা এই রিপোর্টের মর্ম বোঝে না। যখন তাদেরকে বললাম আপনাদের ছেলেকে টেস্ট করান, তখন তারা রাজি তো হলোই না, একটা সময় খুব বাজেভাবে ব্যবহার করতে শুরু করলো। হ্যাঁ, যদিও একবার তারা ফ্যামিলি সহ আমাদের বাড়িতে এসেছে আমাকে ফিরিয়ে নিতে, কিন্তু এ সময়ে আমি শক্ত হয়ে যাই। আমি বলি, আপনার ছেলের রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ এ বাড়ি ছেড়ে আমি কোনোভাবেই যাব না। পরবর্তীতে 1 সপ্তাহ পর পড়শি মারফত খবর পেলাম তার পরীক্ষা করা হয়েছিল এবং পরীক্ষায় দেখা গিয়েছে তার বেশ কিছু সমস্যা আছে। এরও 1 সপ্তাহ পর খবর নিলাম সে বড় ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়ার কলকাতায় চলে গেছে। আমার সাথে আর তেমন কোনো যোগাযোগ নেই, ফোন করলেও ফোন ধরে না। এদিকে আমি বাড়ি বাবার ঘাড়ের উপর বসে আছি। প্রায় 1.5 মাস চলে যায়। এরপর হঠাৎ করে আমাদের চেয়ারম্যান চৌকিদারের কাছে একটা চিঠি পাঠিয়ে দেয়, একটা খামের চিঠি পাঠিয়ে দেয়।
চিঠিটা বের করে দেখার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী অর্থাৎ সেলিম মিয়া আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। আসলে ডিভোর্স লেটার যেহেতু পাঠিয়ে দিয়েছে, আমার আর প্রতিবাদ করার জায়গাটা বা কোথায়? আমি আর প্রতিবাদের ভিতর গেলাম না, কিন্তু আমার মোহরানার বকেয়া যে টাকাগুলো, সেগুলোর জন্য খবর পাঠালাম। আমার মোহরানার যে টাকাগুলো আছে এবং বিয়ের সময় আমাকে যে স্বর্ণালঙ্কারগুলো দেওয়া হয়েছে, আমার বাবা মা যে স্বর্ণালঙ্কারগুলো দিয়েছে, সেগুলো ফেরত চাই। কিন্তু ফেরত দেওয়া তো দূরের কথা, তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। লিসেনার, যেহেতু আমি কলেজে পড়াশোনা করেছি এবং জেলা সদর পর্যন্ত আমার বিচরণ ছিল, আমি যেহেতু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও সমানভাবে অংশগ্রহণ করেছিলাম, তো আমার বেশ ভালো পরিচিত ছিল। আমার কলেজের আমার একজন শিক্ষিকা ছিলেন, তিনি প্রচণ্ড দৃঢ়চেতা এক সাহসী নারী রূপ। আমি তার সাথে যোগাযোগ করার পর তিনি তার এক বন্ধু এএসপির কাছে আমাকে পাঠান। এএসপি সাহেবের আন্তরিকতায়, তার ফোন কলেও মধ্যস্থতায় আমাকে আমার মোহরানার পুরা 8 লাখ টাকা স্বর্ণালঙ্কার এবং পরবর্তী 6 মাস চলাফেরা করার জন্য আমাকে আরও অ্যাডিশনাল 1 লক্ষ টাকা, মোটামুটি 9 লক্ষ টাকা স্বর্ণালঙ্কার পেতে বাধ্য করা হয়। আমি সেগুলো নিয়েই বাসায় চলে আসি। ওই পুলিশ অফিসারের কাছে আমি যার পরনে কৃতজ্ঞ। আমি আবার পড়াশুনো কন্টিনিউ করতে চাইলাম, কিন্তু আসলে একবার যে ফ্লো চলে যায়, সে ফ্লোকে ফিরিয়ে আনা কঠিন। এভাবে চলতে গিয়ে একটা সময় ফেসবুকের মাধ্যমে ঢাকার পুরানো পল্টনের যে কোনো এক ভিসা এজেন্সির মালিকের সাথে আমার পরিচয় হয়। তাদের কিছু বিজ্ঞাপন, বাইরের দেশে সেবিকা নিয়োগ, এবং তাদের বিজ্ঞাপনটা এতটা চটকদার, এতটা সুন্দর ছিল যে আমি আকৃষ্ট হই। কাতারে একটি স্কুলের পরিচারিকার জন্য বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে। আমি ফেসবুকে প্রথম যোগাযোগ করি, সেখান থেকে নাম্বার নিয়ে আমি যোগাযোগ শুরু করি। ভদ্রলোকের নাম সাগর। তিনি আমার সাথে খুবই সুন্দরভাবে কথা বলেন। তার সুন্দর উপস্থাপনা, আন্তরিকতা আমাকে আপ্লুত করে। তিনি আমাকে তার অফিসে যেতে বলেন। আমি যে কোনো এক শনিবার আমি তার অফিস পানে রওনা হই এবং অফিসে পৌঁছাই। অফিসে পৌঁছানোর পর আমার সাথে খুবই উষ্ণ অভিনন্দন জানানো হয় আমাকে। আমাকে তিনি পুরো প্ল্যানটা সুন্দর করে দেখান। কাতারের দোহাতে একটি বাচ্চাদের স্কুলে পরিচারিকা, অর্থাৎ স্কুলের ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের যত্ন নেওয়া, এর জন্য পরিচারিকা নিয়োগ হবে। সব কিছু মিলিয়ে খরচ পড়বে প্রায় 5 লক্ষ টাকা। আমি ওই দিন তার সাথে দেখা সাক্ষাৎ করে মোটামুটি চলে আসি। তিনি আমাকে জানেন ছোট্ট একটা সার্টিফিকেট নিতে হবে। তো সার্টিফিকেটটা নিলেই মোটামুটি 6 মাসের যে কমিউনিটি স্বাস্থ্যসেবিকার ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট নিলেই আমি ওখানে অ্যাপ্লাই করতে পারবো এবং 3 মাসের কমিউনিটি স্বাস্থ্যসেবিকার ট্রেনিংটা নিলে পরে আমি সহজেই সেখানে যেতে পারবো এবং জবটাও আসলে প্রেস্টিজিয়াস, বেতনও ভালো। আমি চিন্তা করলাম, ঘরে বসে একা একা এভাবে জীবন নষ্ট করার থেকে আর চারপাশে যতখানি বদনাম রটেছে, বিয়ে ভেঙেছে, ডিভোর্সি লিসেনার্স, গ্রামের অবস্থা তার তো আপনারা জানেন। সো আসলেই এ দেশ আমার জন্য বিষাক্ত হয়ে ওঠে।
যাই হোক, সাগর সাহেবের সাথে চা খেয়ে মোটামুটি তার উষ্ণ অভিনন্দন নিয়ে আমি বাসায় চলে আসি। আমার সাথে সাগর সাহেবের মাঝে মধ্যে কথা হয়। একটা পর্যায়ে ছোটোখাটো বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্বের জেরে আমি আমার জীবনের সব কথাগুলো তাকে খুলে বলি। তিনি একটা সময় আমাকে সাহস দেওয়ার চেষ্টা করেন। তিনি আমার খুব ভালো বন্ধু হিসেবে আবির্ভূত হন। তিনি আমাকে জানান, তুমি ঢাকায় চলে আসো, আমি তোমাকে 3 মাসের ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিব, তোমার থাকার ব্যবস্থাও আমি করে দিব। লিসেনার্স, আমি যে বোকা মেয়ে ছিলাম তা না, আমি যথেষ্ট বুদ্ধিমতী ছিলাম। আমি প্রথম দিকে তার এই কথাগুলোকে তেমন পাত্তা দেইনি, স্বাভাবিক বন্ধুত্বের বিষয়ে ধরে নিয়েছি। আমাদের মাঝে কথা হতে থাকে, ভিডিও কলেও কথা হতে থাকে, তবে শালীনতা বজায় রেখে। একটা পর্যায়ে তার পীড়াপিড়িতে এবং বাড়ির এত সমস্যা, বাবা মার উঠতে বসতে, খারাপ কথা বলা, আমার ব্যাংকের টাকাগুলো, আমার স্বর্ণালঙ্কারগুলো, সেগুলো বাবা তার পরিবারের কাজে ব্যবহার করতে পারছেন না, তার জন্য আমার প্রতি তার যার প্রয়ণে বিরক্তি ছিল। অর্থাৎ এ পরিবারেই আমি এক ধরনের বোঝা হয়েছিলাম। শ্বশুরবাড়ির বোঝা কাটিয়ে বাবা মার কাছেও আশ্রয় হলো না। একটা সময় আমার বাবা মায়ের অত্যাচার এবং তাদের আমাকে নিয়ে তাদের বোঝা মনে হওয়ার এই অবস্থার আমার জন্য প্রচণ্ড রকম কষ্টের হয়ে ওঠে এবং আমি বেঁচে থাকতে পারছিলাম না। সত্যিকার অর্থে সে মুহূর্তে সাগর সাহেব ছাড়া আসলে কথা বলার মতো আমার কোনো উপায়ও ছিল না, বা তাকে বলার মতো। আমি বারবার তাকে বলেছি, আর বারবার সে আমার সহায় হয়ে আমার পাশে দাঁড়িয়েছে। যাই হোক, তার কথাগুলো শুনে আমি ঢাকায় চলে আসতে রাজি হই। সে আমাকে জানায় আমার জন্য 1 রুমের একটা বাসা সে দেখে রেখেছে। আমি যথাসময়ে ঢাকায় পৌঁছাই এবং আমি দেখি আমার জন্য সিমসাম সাজানো গোছানো একটা রুম, সব কিছুর ব্যবস্থা সাগর সাহেবই করে রেখেছে। সে মুহূর্তে সত্যিকার অর্থে এই পৃথিবীতে সাগর সাহেবকে বিশ্বাস করার বাইরে আমার আসলে কিছুই করার ছিল না। আমি সেখানে উঠলাম, আমি দেখলাম পাশে আরও 2টি মেয়ে থাকে। তারা 1 রুমে থাকে, আমি 1 রুমের সামনে ছোট্ট একটা ড্রয়িং ডাইনিং আছে। সাগর সাহেবের পরিচিত তারা 2জন আমাকে জানালো, তারা 2জন তার দূর সম্পর্কের আত্মীয়া, এখানে থাকে, পড়াশুনো করে। মেয়ে দুটি আমি ওঠার পর থেকে কেন জানি আমার প্রতি তাদের খুব বেশি ভালো ধারণা নয়, এবং মেয়ে দুটি আমাকে এড়িয়ে চলে। আমার সাথে সৌজন্যতাবশত কথাগুলো বাদে না তাদের সাথে আমি একটু গল্প করতে পারি, না তাদের সাথে একটু আড্ডা দিতে পারি। আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি তাদের সাথে একটু সম্পর্কটা ঝালিয়ে একটু হৃদ্যতাপূর্ণতায় পৌঁছাতে, কিন্তু সেই মেয়ে দুটি আমার সাথে সেই সম্পর্ক বা সেই হৃদ্যতা তৈরি করেনি। কেন জানি আমার প্রতি আমার মানে তাদের একটি বাধা। তারা আমার সাথে কখনো খারাপ বিহেভ করেছে বা তারা কোনো হিংসা অহংকার দেখিয়েছে সেটা নয়। সুন্দর হাসি দিয়ে কেন জানি দুজনই আমাকে অ্যাভয়েড করে যেত। মাঝে মধ্যে খাবার দাবারের কিছু ব্যবস্থার হিসেবে হয়তো বা 2-4 মিনিট কথা হতো, কিন্তু কখনো তার বেশি নয়। অর্থাৎ এই রুমে আমি একাই একার মতো জীবন চালাচ্ছি। 6-7 দিন পর একটা সময় সাগর সাহেব বলেন যে তোমাকে একটু ট্রেনিং সেন্টারে ভর্তি করাতে হবে, তো একটু তোমার সাথে দেখা করি, তোমার বাসায় আসি। আমি আর না করিনি। সেই তো বাসা তৈরি করে দিয়েছে, তার আত্মীয়ের বাসা। আমার বাসায় আসার পর তিনি আমাকে সহানুভূতির এক ফিরিস্তি খুলে তোলেন। আমার প্রতি তার কী টান, কী টান! এবং একই সময়ে তিনি জানান তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে।
তারা পাশাপাশি আছেন শুধুমাত্র সন্তানের জন্য। তিনিও একা। একটা পর্যায়ে তিনি আমাদের বন্ধুত্বটাকে আরও একটু গভীর করতে চাইলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আমাকে পরম যত্নে বুকের কাছে টেনে নিলেন। সত্যিকার অর্থে আমি তার প্রতি এতটা ঋণী ছিলাম, এবং তার ব্যবহার আচার, তার সুন্দর চেহারা আমাকে আপ্লুত করে ফেলে। আমি সহজেই তার হাতে নিজেকে সমর্পণ করি। না, তখনও আমাদের ভিতর শারীরিক সম্পর্ক হয়নি। তিনি আমাকে বুকে জড়িয়ে আদর করে আমাকে সাহস দিয়ে মোটামুটি রেখে চলে যান। পরদিন তিনি এসে বিভিন্ন সমস্যার কথা আমাকে বলেন, তার জীবনের বিভিন্ন দুঃখ কষ্টের কথা আমাকে বলেন। আমি একটা সময় তার দুঃখ কষ্টগুলো ছুঁয়ে নিতে শুরু করি, এবং আমি নিজেকে তার কাছে সঁপে দেই। লিসেনার, সত্য কথা বলতে তিনি শারীরিকভাবে তেমন একটা ফিট ছিলেন না। আমি একটা পর্যায়ে আমার আপত্ত যত্ন স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, অভয় দিয়ে তাকে সুখী করার চেষ্টা করি। আমার এটা ভুল ছিল। আমি জানতাম আমি ধর্মীয় বিধি সব কিছুতে আমি ভুল করছি, কিন্তু তারপরেও জানেন, আমি তাকে অ্যাভয়েড করতে পারিনি, কারণ আমি তার কাছে ঋণী ছিলাম, এবং আমার কারো না কারোর উপর ভরসা করতেই হতো। আমি তার উপর ভরসা করলাম। একটা সময় তিনি আমাকে প্রস্তাব দেন, আফিয়া, আমার একটা ইচ্ছা আছে তোমাকে নিয়ে। আমি বললাম, বলো। সে বলে, আমি তোমাকে নিয়ে সিঙ্গাপুর চলে যাব। আমি সেখানে একটি ব্যবসার ব্যবস্থা করছি। আমরা দুজন সেখানে গিয়ে একসাথে ব্যবসা বাণিজ্য করব। আমি অবাক হয়ে গেলাম। এতদিন যেটা হয়েছে সেটা নেহাত শরীরের প্রয়োজনে শরীর, কিন্তু যেটা আমার স্বপ্নেও ছিল না সেই ব্যবস্থা তিনি করলেন, সেই প্রস্তাবটা তিনি দিলেন। আমি এত বেশি খুশি ছিলাম, এত বেশি খুশি ছিলাম যে আমি পৃথিবীর কাউকে জানাতে পারবো না। আমি মনে প্রাণে সাগর সাহেবকে ভালোবেসে ফেলি। তিনি একটা সময় রেগুলার আমার কাছে আসেন, আমিও স্বাভাবিকভাবে আমাকে উজাড় করে দিই। আমি তাকে অনুরোধ করি, ধর্মীয় মতে একজন হুজুর ডেকে অন্তত আমরা বিয়েটা করে নিই। না, তিনি তাতে রাজি নন। তিনি আমাকে শুধু সামনের কিছু সমস্যা এবং আশা দেখান, আর আমি বোকা মেয়ে তার সেই আশায় বসে থাকি। ইন দ্য মিন টাইম তার সাথে আমার শারীরিক সম্পর্কটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, এবং এটা পৃথিবীর কেউ জানে না। দুপুরের দিকে ওই দুইটা মেয়ে যখন বাসায় থাকে না, বাইরে থাকে, তখন সাগর সাহেব আসেন। আমি ঘুণাক্ষরে বুঝতে পারি না। এরই মাঝে সাগর সাহেব তার শারীরিক অক্ষমতা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছেন। প্রকৃতপক্ষে তার ওয়াইফের সাথে তার সম্পর্কটা কখনো বন্ধুত্বপূর্ণ ছিল না, সম্পর্কটা ছিল লেনদেনের। তিনি তার স্ত্রীকে তার ব্যবসায়ের একটি উপায় হিসেবে দেখেছেন, আর তার স্ত্রী তাকে দেখেছেন টাকা পয়সার যোগানদাতা। এর বাইরে ভালোবাসা বা জীবনে পরস্পরের সম্মানবোধের জায়গাটা ছিল না। যাই হোক লিসেনার্স, তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা আমার উদ্দেশ্য নেই। আমি আমার দুর্ভাগ্য নিয়ে কথা বলতে চাই। একটা পর্যায়ে 2 মাস হয়ে যায়, আমি কিন্তু আর ট্রেনিং সেন্টারে ভর্তি হই না। আমি একদিন জিজ্ঞেস করলাম, সাগর, আমাকে ট্রেনিং সেন্টারে ভর্তি করাবে না তুমি? সে তখন আমাকে জানায়,
ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, সে নিজেই সেখান থেকে সার্টিফিকেটের ব্যবস্থা করে দিবে। আমি আশ্বস্ত হই। আমাদের ভিতর সম্পর্কটা চলতে থাকে। সত্যি বলতে সাগর কিপটা ছিল না, টাকা খরচ করতো আমার পিছনে। এবং ইন দ্য মিন টাইম আমার ব্যাংকে যে টাকাটা রাখা ছিল সেখান থেকে প্রায় 10,000 টাকার মতো আমি মান্থলি ইন্টারেস্ট অর্থাৎ সুদ পেতাম। তো সেটা দিয়ে আমার ভালোভাবেই মোটামুটি চলে যেত। সেক্ষেত্রে কারো কাছে আমার হাত পাতা লাগতো না। কিন্তু সাগর মাঝে মধ্যেই একটু ভালো খাওয়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, ছোটোখাটো জিনিস কিনে দেওয়া, এভাবে আমার যত্ন নিত। লিসেনার্স, 3 মাস যখন হয়ে যায় তখন আস্তে আস্তে আমি বুঝতে পারি, আমি খেয়াল করি সাগরের আমার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এবং সাগর বিভিন্ন মানুষের সাথে আমাকে পরিচয় করায়। বিভিন্ন মানুষের সাথে পরিচয় করানোর পর আমাকে বিভিন্ন এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য এবং ভবিষ্যতে যে তার সাথে সিঙ্গাপুর গিয়ে ব্যবসা বাণিজ্য করব, সেই ব্যবসা বাণিজ্য বোঝার জন্য আমাকে বিভিন্ন সময় মানুষের সাথে বিভিন্ন প্রোগ্রামে পাঠায়। আমি প্রথমে ধরতে পারিনি, কিন্তু লিসেনার্স, সোহেব নামে এক বড় এজেন্সি মালিক, তার সাথে আমাকে যখন একটি প্রোগ্রামে নরসিংদীর রিসোর্টে পাঠানো হয়, সেদিন থেকেই আমার জীবনের সবচেয়ে বড় ভয়াবহতা শুরু হয়ে যায়। নরসিংদীর ওই রিসোর্টে যাওয়ার পর যখন আমি সোহেব স্যারের সাথে কাজ করছি, তখন একটা পর্যায়ে সোহেব স্যার আমাকে বলেন যে একটু রুমে আসো। আমি রুমে গেলাম। যাওয়ার পর সোহেব স্যার আমাকে বলল, দেখুন আফিয়া, আপনাকে এখানে কেন পাঠানো হয়েছে আপনি নিশ্চয়ই জানেন। আমি বললাম, হ্যাঁ, আপনাকে অ্যাসিস্ট করার জন্য, কাজগুলো দেখার জন্য, আপনার সাথে কোঅপারেট করার জন্য। তিনি আমাকে বলেন, প্রকৃতপক্ষে না, আমাদের এই জমে ওঠা কাজ সপ্তাহব্যাপী বা মাসব্যাপী প্রচণ্ড পরিশ্রমের পর আমরা একটু রিল্যাক্সেশন চাই, এন্টারটেনমেন্ট চাই। আপনি বুদ্ধিমতী মেয়ে, দেখতে শুনতে ভালো, মাঝে মধ্যে আমাদের সাথে যদি একটু আনন্দ করেন, একটু পার্টি করেন, তাহলে আপনারও উন্নতি হবে, আপনারও একটি ক্যারিয়ার গড়ে উঠবে। ইঙ্গিতটা আমি বুঝতে পারলেও ওই সময়ের অবস্থা যেটা ছিল, প্রতিবাদ করে বের হয়ে আসার অবস্থা আমার ছিল না। এবং ইনফ্যাক্ট একবার যদি অবৈধভাবে নিজেকে বিসর্জন দেওয়া শুরু হয়, সত্যিকার অর্থে সেখান থেকে আর বের হওয়ার মনের জোরটা পাওয়া যায় না। সন্ধ্যা পর্যন্ত আর দেখা হয়নি। সন্ধ্যার পর মদের আসর বসে, সেখানে আমাকেও পাশে বসানো হয় এবং এক কথায় জোর করে আমাকে মদ খাওয়ানো হয়। হালের চাকচিক্যতায় আসলে আমি আমার খেই হারিয়ে ফেলেছিলাম। আমি যে প্রতিবাদ করব, আমার প্রতিবাদের ভাষাটিও ছিল না। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুধুমাত্র তাদের ইচ্ছামতো কাজ করে গিয়েছি। রাতের বেলায় মাতাল অবস্থায় সোহেব সাহেব আমাকে শারীরিকভাবে ব্যবহার করেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন সব কিছু বুঝতে পারলাম, তখন আমি বুঝেছি আমার আর অবশিষ্ট কিছুই নেই। আমি সপ্রতিভ হাসি নিয়ে ফিরে এসেছি ঢাকায়। সাগর সাহেব আর আমার কাছে তেমন আসেন না। আমি বারবার যোগাযোগ করি, আমি তার অফিসে গিয়েও তাকে পাই না। অফিসের ছেলেটির কাছে জিজ্ঞেস করলে বলে, সে আপাতত এই অফিসে বসে না, অন্য অফিসে বসে। অন্য অফিসের ঠিকানা চাইলে ওই ছেলে আমাকে ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়। এরই মাঝে সোহেব সাহেবের ফোন আসে, আফিয়া, আপনি একটু দেখা করুন।
আমি অস্বীকৃতি জানানোর একটা পর্যায়ে তিনি আমাকে বলেন, আপনি কি জানেন আমাদের ভিতর যা হয়েছে তার কিছু কপি আমার কাছে আছে। আমি একটা সময় বুঝে যাই আমাকে নিয়ে ব্ল্যাকমেইলিং খেলা শুরু হচ্ছে। গ্রামের একটা মেয়ে উঠে এসেছি, সম্মানটা আমার কাছে বড় ছিল। শহরের সোকল্ড শিক্ষিতা মেয়েদের মতো করে সহজ সাবলীলভাবে শরীর বিসর্জন দেওয়া, এটাকে তখন পর্যন্ত আমি আমার কাছে রপ্ত করতে পারিনি। আমি সত্যিকার অর্থে নিজের ভিতর নিজে মরে যাচ্ছিলাম। উপর দিয়ে নিজেকে ধরে রাখার ব্যবস্থা। সাগর সাহেবের সাথে আমার আর কোনো যোগাযোগই অবশিষ্ট থাকে না। শেষতক সোহেব সাহেব আমার জীবনের অবৈধ ত্রাতা হিসেবে আসেন। সাগর সাহেবের কাছ থেকে মুক্তি নিয়ে সোহেব সাহেবের ডেরায় আমাকে ফিরে যেতে হয়। একটা পর্যায়ে নিজের প্রতি এত বেশি ঘেন্না আসে কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছি, কিন্তু লিসেনার জানেন এই শরীরটার পরে আমার অনেক মায়া। সেই মায়া ছাড়িয়ে নিজেকে শেষ করে দিতে পারিনি। একটা পর্যায়ে সোহেব সাহেবের একটি গুণ ছিল, আর পাঁচটা পুরুষের মতো তিনিও শরীরলোভী হলেও তিনি অভিনয়টা করতেন না। তার চিন্তাভাবনা যে শরীর কেন্দ্রিক সেটা তিনি স্পষ্ট করেই বুঝিয়ে দিতেন, এবং শরীরের বাইরে গিয়ে মন নিয়ে তিনি কখনো নাড়াচাড়া করতে চাইতেন না। টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু লিসেনার সত্যিকার অর্থে আমি এই জীবনটা কখনো চাইনি, চাইতামও না। এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতাম। বাসা থেকে যেহেতু বের হয়েছি, গ্রামে যদি এই অবস্থায় ফিরে যাই মুখ দেখাতে পারবো না, নানাজন নানা কথা বলবে, এবং প্রকৃতপক্ষে আমি মানুষটা হয়তো তাই হয়ে গিয়েছি। সো আমি একটু একটু করে চেষ্টা করতাম, যেহেতু ইন্টারমিডিয়েট পাশ করেছি, যে কোনো একটা প্রফেশনে ঢুকে এই চক্রের হাত থেকে বের হয়ে যেতে। কিন্তু লিসেনার্স, বের হওয়াটা কি এতই সোজা? মোটেও সোজা নয়। সাগর সাহেবের পর সোহেব সাহেব আমাকে ব্যবহার করেছেন। আমি সোহেব সাহেবকে বারবার অনুরোধ করেছি আমাকে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার, কিন্তু তিনি বলেন তার ওখানে কি আমার পোষাচ্ছে না। লিসেনার্স, আমার চেহারা সুন্দর হওয়ার এবং সুস্বাস্থ্য বাড়ন্ত হওয়ায় তাদের ওই কমিউনিটিতে আমার বেশ ভালো চাহিদা ছিল। ওই এজেন্সি পাড়ায় মোটামুটি সবারই একটা চোখ আমার উপর ছিল। সোহেব সাহেব মাঝে মধ্যেই আমাকে সেদিকেও ব্যবহার করতেন, কোনো কাজের জন্য অন্য কোনো প্রতিদ্বন্দ্বী বা অন্য কোনো সহায়ক প্রতিষ্ঠানের মালিকের সাথে রাত কাটানোর বা সময় দেওয়ার প্রস্তাব তিনি র্যান্ডম দিতেন। অগত্যা আমি ওই জাল ছেড়ে বের হতে পারিনি, আমাকে বিসর্জন দেওয়া লেগেছে। কিন্তু লিসেনার, সত্যিকার অর্থে নিজের নীতি নৈতিকতা আদর্শটা তখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। অনেক চাকচিক্য ছিল, এবং আমি চাইলে ওখান দিয়ে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারতাম, কিন্তু সত্যিকার অর্থে আমার এগুলোর কিচ্ছু প্রয়োজন ছিল না। একজন নারীর সম্মান নিয়ে বেঁচে থাকাটাই ছিল আমার সবচেয়ে বড় বিষয়। এর মাঝে খবর পাই কোনো একটা কেসে সাগর সাহেব জেলে চলে গিয়েছেন। আমি এত বেশি খুশি হই, আমি আমার রবের প্রতি সেজদা অবনত হই। আমি জানি না রবকে সেজদা দেওয়ার মতো অবস্থায় আমি কখনো ছিলাম কি না, কিন্তু জানেন আমি কখনো তাকে ভুলতে পারিনি। হয়তোবা ধর্মীয় প্র্যাকটিসের সেই জায়গাটায় আমি ছিলাম না যেখান থেকে সব কিছু সহ্য করেও তার উপর নির্ভর করে সরে যাওয়া যায়,
কিন্তু রবের প্রতি ভয়, ভালোবাসা কোনোটিই আমার কমতি ছিল না। আমি বারবার বের হতে চেয়েছি। কিন্তু সামাজিকতা, সমাজ অবস্থা সব কিছুর দিকে তাকিয়ে আমি বের হয়ে যেতে পারিনি। এখানের ভদ্রলোকেরা আমাকে ব্যবহার করলেও আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেননি। একটা পর্যায়ে আমার সংগ্রাম চলতেই থাকে। এরই মাঝে আমি একটি ছোট্ট কাজ করি, যেটার জন্য শোয়েব সাহেবের কাছে আমি যার পড়া নেড়িনি। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হই। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হই। খুব বেশি নামকরা বিশ্ববিদ্যালয় নয়, আর আমি বিশ্ববিদ্যালয়ের নাম বলবো না, কারণ সেখানেও আমার ভালো একটি পরিচিতি ছিল। আমি এদিকে শোয়েব সাহেবের সাথে কাজ করি এবং আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএটা কমপ্লিট করি। লিসেনার্স, বিশ্বাস করুন, আমার এই পাপের একটা টাকা দিয়েও আমি পড়াশুনো করিনি। আমার জমানো যে টাকাগুলো ছিল সেখান থেকেই আমি পড়াশুনো করি। একটা বছর, 2টা বছর, 3টা বছর, 4টা বছর। লিসেনার্স, আমার জীবনে 4টি বিভীষিকাময় এবং আগের বছরটি নিয়ে 5টি বিভীষিকাময় বছর কেটে যায়। যে 5টি বিভীষিকাময় বছরে আমি ছিলাম এই শহরের সোসাইটি গার্ল বা পতিতা। আমি বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছি, এই চক্র থেকে বের হয়ে যাওয়ার। কিন্তু সত্যিকার অর্থে মান-সম্মান হারানোর ভয়ে, ভাইরাল হয়ে যাওয়ার ভয়ে আমি ওই চক্র থেকে বের হতে পারিনি। যথাসময়ে আমার বিবিএ শেষ হয়, মোটামুটি একটা রেজাল্ট নিয়ে বের হই। কিন্তু লিসেনার্স জানেন, নিজেকে সম্মান করার মতো এতটুকুও কোনো কিছু আমার ভিতরে অবশিষ্ট ছিল না। নিজের উপর অপাত্য ঘেন্না, নিজের শরীরের উপর প্রচণ্ড রকম ঘেন্না। সুন্দর সুন্দর দামি ড্রেসের মাঝখানে শরীরটাকে আমার নরকের কীট মনে হতো, পচা আবর্জনার নর্দমার কীট মনে হতো নিজেকে। পাওয়ার ভিতর শুধুমাত্র ভালো মন্দ খাওয়া, দামি ড্রেস পরা। লিসেনার্স, আমি এই সমাজের অনেক সোসাইটি গার্ল অনেককেই চিনি। এদের সাথে তাদের জীবনে যেটা গড়ে আসে, যে অহংকারটা চলে আসে, সে অহংকারটা আর আমি দেখাতে পারিনি কখনো। তারা যেভাবে বীর দর্পে ঘুরে বেড়াতে পারে, বীর দর্পে মানুষের সামনে গিয়ে কথা বলতে পারে, বীর দর্পে তাদের নিজেদেরকে সতী সাধ্বী হিসেবে উপস্থাপন করতে পারে, স্বাধীন চেতা নারী হিসেবে উপস্থাপন করতে পারে, আমি ঠিক সেটা নই। লিসেনার্স, যে নারী যত বেশি নিজেকে স্বাধীন চেতা বলিষ্ঠ হিসেবে উপস্থাপন করতে চায়, একটু খবর নিয়ে দেখবেন তার শরীর ঠিক ততবারই ছিঁড়ে খুবড়ে খেয়েছে এই সমাজের পুরুষেরা। একটা পর্যায়ে গলাবাজি করেই তাকে সমাজে টিকে থাকতে হয়, কিন্তু আমি তাদের মতো করে বেঁচে থাকতে পারিনি। আমার গলা কখনো উপরে ওঠেনি, বরং আমি নিজের ভিতর নিচে বারবার মুষড়ে গিয়েছি, নীরব হয়েছি, আরও বেশি পরিমাণে নিজেকে গুটিয়ে নিয়েছি। এই কাজের বাইরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাইরে আমি কোথাও নিজেকে প্রকাশ করিনি। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও আমি আমার ছবি দিয়ে কোনো প্রোফাইল খুলিনি। নিজের কাছে নিজেকে বারবার ছোট মনে হয়েছে, তবে একটি নেয়াদ বারবার ছিল, আমি এ শৃঙ্খল ভেঙে যেভাবে হোক বের হয়ে যাব। অনেকটা বছর এজেন্সি পড়ায় ঘোরার কারণে কীভাবে দেশের বাইরে যেতে হয়, কী করতে হয়, এ বিষয়ে আমার অল্প বিস্তর ভালো ধারণা ছিল। লিসেনার্স, বিশ্বাস করবেন কি না জানি না, আমি এই হারাম পথের একটি পয়সাও জমাইনি। যেভাবে এসেছে সেভাবে নিজের প্রয়োজনে খরচ করেছি, না পারলে মানুষের দান খয়রাত করে দিয়েছি। আমি তো
এই জীবন চাইনি, বা আমি তো কখনো এই সংস্কৃতিতে বেড়ে উঠিনি। আমি এই জীবনটা চাই না। আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। আমি বারবার নিজের সাথে যুদ্ধ করতে থাকি। আমার পাসপোর্ট হয়, আমি বিভিন্ন জায়গায় ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করি, কিন্তু লিসেনার্স, ইংলিশে আমি অতটা ভালো হয়ে উঠতে পারিনি। আর যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমি যাব, এই পুরাতন পল্টনের এজেন্সি পাড়ায় প্রত্যেকটি মানুষ আমাকে চিনে। আমি যখনই বের হয়ে যেতে যাব, তখনই বিভিন্ন লোকের সাথে আমার দেখা হয়ে যাবে, পরিচিত লোকের সাথে দেখা হয়ে যাবে, শোয়েব সাহেবের কাছে আমার ঘটনা চলে যাবে। মাঝখান দিয়ে যে কথাটা বলা হয়নি, সাগর সাহেবের সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখিনি। আমার এক রাশ ঘৃণা ভরা চোখ আর অভিশাপ ছাড়া তার জন্য অবশিষ্ট কিছু নেই। সে বেঁচে আছে নাকি মরে গেছে, এটা আমি চাই না, এটা আমি জানতে চাই না। তবে যদি বেঁচে থাকে, আমি চাই তার প্রত্যেকটা মুহূর্ত পৃথিবীর যেন যন্ত্রণাময় দিন কাটে। এক মুহূর্তের জন্য যেন সুখ বা স্বাচ্ছন্দ্য তার জীবনে না আসে। একটি মেয়েকে স্বপ্ন দিয়ে দেশে নিয়ে এসে একটি রুচিশীল ধার্মিক মেয়েকে পতিতা বানানোর সম্পূর্ণ ক্রেডিটটাই সাগর সাহেবের। সাগর সাহেবের প্রতি কোনো প্রতিশোধ নিব, এটাও আমার রুচিতে বাধে। প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষের মানুষ হওয়ার প্রয়োজন হয়, কিন্তু সে প্রকৃতপক্ষে মানুষই নয়। আমি উত্তরার একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি, কিন্তু আমি অবাক হয়ে দেখি আমার সম্পর্কে তাদেরও অল্প বিস্তর ধারণা আছে, অর্থাৎ চোরে চোরে মাস্তুতো ভাই। কোনোভাবেই আসলে একটু স্বাধীনভাবে গোপনীয়তা রক্ষা করে আমি যে দেশের বাইরে চলে যেতে পারবো, তার কোনো গ্যারান্টি পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে কি, আমি যে বারবার চেষ্টা করিনি সেটা নয়, কিন্তু সোহেব সাহেব বারবার সেখান থেকে হুমকি দিয়ে আমাকে ফিরিয়ে এনেছেন এবং আমাকে বারবার সাবধান করে দিয়ে নিয়েছেন, এরপরে যদি এটা করতে চাই খারাপ হয়ে যাবে। পুলিশ প্রশাসন থেকে সব কিছু তাদের পকেটে পড়া, সো কোথাও কিছু করে আমি আসলে কিছুই করতে পারবো না। আমিও আমার অবস্থানটা জানতাম। আসলে আমার শুধুমাত্র শরীরের, আসলে আমি যতবার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। লিসেনার্স, একটা পর্যায়ে আমি শরণাপন্ন হই আমার ইউনিভার্সিটির একজন শিক্ষকের। আমি তাকে আমার সব কথাগুলো খুলে বলতে না পারলেও আমি জানতাম তার অনেক কন্ট্যাক্ট আছে দেশের বাইরে। তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার যাতায়াত ছিল। আমি স্যারকে খুবই শক্ত করে, খুবই অনুনয় বিনয় করে বললাম, স্যার আমার যেভাবে হোক দেশটা ছেড়ে দিতে হবে, আমি দেশটা ছেড়ে দিতে চাই, আপনি আমাকে একটু ব্যবস্থা করেন। আমাকে যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও পড়াশোনার ব্যবস্থা করে দেন আমার আপত্তি নেই, কিন্তু আমাকে দেশটা ছাড়তেই হবে। স্যার আমাকে আশ্বস্ত করেন ব্যবস্থা হবে, কিন্তু এরপর স্যার চলে যান দেশের বাইরে। আমার স্বপ্ন নেবে নেব। এদিকে আমি কিছু একটা করতে যাচ্ছি, এটা সোহেব সাহেব টের পেয়ে যান। একদিন তিনি আমাকে বলেন, আফি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি যে চেষ্টাটা করছো এই চেষ্টাটা করো না, কারণ আমার একার কন্ট্রোল তোমার উপর নয়, তোমার উপর তো আরও অনেকের কন্ট্রোল আছে।
তুমি এখানে তো ভালোই আছো, তুমি দেশের বাইরে গিয়ে কত টাকা ইনকাম করবে? তোমাকে একটা ডেস্ক দেওয়া হয়েছে, সেখানে তোমার কাজের কোনো বালাই নেই। তুমি আসলে আসো, না আসলে না আসো, একটা ডেস্ক আছে, মাঝে মধ্যে এসে বসো। আর প্রতিদিন তো তোমাকে মনোরঞ্জন করতে হয় না, হয়তোবা সপ্তাহে একদিন, মাসে 2-3 দিন। এত নির্লজ্জের মতো করে কথা বলা যায় আমি জানতাম না। শিরদাঁড়াটা হয়তোবা আবার আমার গজিয়েছে। একটা পর্যায়ে আমি তাকে বললাম, শোয়েব সাহেব, আমার না ভাইরাল হওয়ার ভয়টি আর নেই। আপনার যত ইচ্ছা আপনি ভাইরাল করে দিন সমস্ত পৃথিবীর কাছে। লিসেনার্স, আসলে আমরা মেয়েরা, বিশেষত গ্রাম থেকে যারা আসি, তারা কতখানি দুর্বল চিত্তের অধিকারী এই ঘটনা থেকেই সেটা বোঝা যায়। আমি বললাম, আমার অবশিষ্ট তো আর কিছু নেই। ঢাকা শহরের এমন কোনো এজেন্সি নাই যেখানে আমি একজন পতিতা দেহপসানী সেটা না জানে, এবং তার ব্যবস্থাটা আপনারা করেছেন। এভাবেই আপনাদের ইনকাম চলে, এভাবেই ভদ্রলোকের মুখোশ পরে নিজেদের বড়ত্ব জাহির করে বেড়ান। আমি বলার পর ঠাস করে একটা চড় মেরে দিলেন তিনি আমার মুখে। আর যাই হোক, লোকটা ভদ্রলোক ছিলেন, গায়ে কখনো হাত তোলেননি, কিন্তু এই প্রথম তিনি আমার মুখে আমাকে থাপ্পড় দিয়ে দিলেন। আমি না থাপ্পড়টা খেয়ে জমে যায়নি, শুধু তাকে বললাম, ওই উপরওয়ালা তো আছেন, আমি জানি আপনার 2টা মেয়ে আছে। আজ আমাকে যে পরিণতিতে এনে দাঁড় করালেন, ওই উপরওয়ালা কোনো না কোনো দিন আপনার 2 মেয়েকেও এই সেম পরিণতিতে এনে দাঁড় করাবে। আমার বুক চিরে আর্তনাদের মতো বের হলো কথাগুলো, এবং কথাটা শেষ করেই আমি চলে আসলাম। আমার ভিতর আর ভয় ডর কোনো কিছু অবশিষ্ট নেই। আমি আমার বাসা, যা কিছু আছে সব কিছু ছেড়ে দিলাম। সব কিছু ছেড়ে দিয়ে আজিমপুরে একটি ছোট্ট রুম ভাড়া করলাম। আজিমপুরে একটি ছোট্ট রুম ভাড়া করে আমি থাকা শুরু করলাম, এবং ইন দ্য মিন টাইম আমি ওই আমার শিক্ষকের শরণাপন্ন হচ্ছিলাম। আমার শিক্ষক, উনি দেশে ফিরলে পরে আমি হয়তোবা ওনার মাধ্যমে দেশের বাইরে বের হয়ে যেতে পারবো। ইন দ্য মিন টাইম আমার সমস্ত ধরনের যোগাযোগের যত মাধ্যম ছিল আমার সাথে, আমি প্রত্যেকটা যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিলাম। আমার সাথে যোগাযোগ করা যায় এমন যতগুলো মাধ্যম ছিল শোয়েব সাহেবের, আমি সমস্ত মাধ্যমগুলো বন্ধ করে দিলাম। সমস্ত মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে আমি শুধুমাত্র আমার শিক্ষককে ইমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করি। তিনি এত ব্যস্ত, তিনি আমাকে সময় দেওয়ার সময় পেয়ে ওঠেন না। অবশেষে 2023-এর অক্টোবর মাসে স্যারের একটা ফোন আসলো আমার কাছে। আফিয়া, আমি তোমার জন্য খুবই সামান্য একটা ব্যবস্থা করতে পেরেছি। আমি উদ্গ্রীব হয়ে বললাম যে, স্যার বলেন। তিনি আমাকে বললেন, মালয়েশিয়ার পুত্রজায়াতে একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনের ব্যবস্থা করেছি। এখানে MBA করার জন্য ওরা প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো চায়। তুমি যদি ইচ্ছুক থাকো তাহলে তুমি সেভাবে চলে আসো। আমি এক মুহূর্ত দেরি করিনি, আমি সাথে সাথে ইয়েস করে দিয়েছি, এবং ভিসার জন্য চেষ্টা করেছি, সেটা স্বাভাবিক উপায়ে, নিজে, কোনো এজেন্সির মাধ্যমে নয়। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় মালয়েশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে আমার ভিসা প্রসেস হয়ে গেল। বিমানের টিকিট কাটতে গিয়ে আমি জানি আমাকে প্রচণ্ড বিড়ম্বনায় পোহাতে হবে।
আমি আবারও স্যারের শরণাপন্ন হলাম। আমার মুরব্বি স্যার আমার প্রতি যে স্নেহশীলতা দেখিয়েছে, আমার পিতার আসনে তাকে বসিয়েছি। আমার স্যার তার এক ছাত্রর মাধ্যমে টিকিটের ব্যবস্থা করে দেন, সব কিছুর ব্যবস্থা করে দেন। 2023-এর ডিসেম্বরে আমি বাংলাদেশ ছাড়ি। 2024-এর জানুয়ারিতে আমি এই বিশ্ববিদ্যালয়ে MBA-তে জয়েন করি। লিসেনার্স, আমার এখন অনেক বন্ধু-বান্ধব। আমি আমার পেছনটা ছাড়িয়ে আসতে পেরেছি। আজ যখন ঘটনা বলছি, তখন আমার মাস্টার্স শেষ হয়ে এখানে ম্যাকডোনাল্ডের একটি জব করছি। এখানে আমার ইজ্জতের গ্যারেন্টি আছে, এখানে আমার স্বতন্ত্রতা বোধের গ্যারেন্টি আছে, এখানে আমি একজন শিক্ষিতা প্রতিষ্ঠিত নারী। ইন দ্য মিন টাইম আমি একবার ওমরাতে গিয়েছিলাম সৌদি আরব। আমার কাছে বাকি যে টাকাগুলো ছিল, এই টাকাগুলোর মাধ্যমে আমি ওমরা করে এসেছি। আমি জানি না আমার রব আমাকে ক্ষমা করবেন কি না, কিন্তু লিসেনার, সত্যিকার অর্থে আমি এক মুহূর্তের জন্য চাইনি আমার রবের চক্ষুশূল হতে। যা কিছু হয়েছিল, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি এক অবলা নারী, এই সমাজের শক্তিশালী পুরুষকুল আমাকে নিয়ে খেলেছে, ঠিক যেভাবে অনেকগুলো বিড়াল একটি ইঁদুরকে শিকার করে নিয়ে একবার ধরে একবার ছাড়ে, এভাবেই খেলেছে আমাকে নিয়ে। ওই সাগর সাহেব, সোহেব সাহেব বা ওই এজেন্সির যত স্টেক হোল্ডার ছিল, প্রত্যেকেই আমাকে বুঝিয়ে দিয়েছে জীবনটা কতখানি নির্মম। লিসেনার্স, আমি হয়তোবা এটা নিয়ে অভিযোগ করতে পারি, কিন্তু সত্যিকার অর্থে অভিযোগ গঠন করতে হয় মানুষের জন্য, কিছু মানুষরূপী জানোয়ারের জন্য। নিশ্চয়ই আদালতে অভিযোগ করা যায় না। লিসেনার্স, যদি মানুষ আপনার কোনো ক্ষতি করে থাকে, আপনি হয়তোবা মানুষের জন্য আদালতের শরণাপন্ন হতে পারেন, কিন্তু জঙ্গলের নিকৃষ্ট বুনো শুয়োর যখন আপনাকে কোনো ক্ষতি করে, আপনি কি তার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেন? আমি ওদেরকে এই নিম্ন শুয়োর পর্যায়ে মনে করি। লিসেনার্স, আমার আফিয়া নামটি দেওয়া রূপক, প্রকৃতপক্ষে আমি আফিয়া নই, কিন্তু আমার ঘটনার তিল পরিমাণও মিথ্যা নয়। আমি আমার জীবনের ঘটনাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশ করলাম। আমি আপনাদের কাছ দিয়ে সহানুভূতি পেতে চাইনি, শুধু যারা এক্সপার্ট আছেন তাদের কাছে এতটুকু জানতে চাইব, আমি তওবা করে ফিরে এসেছি। আমার শরীর, আমার সব কিছু আমি বাদবাকি জীবন হেফাজত করে যাব। আমার জীবনে যদি কোনো পুরুষ আসে, আমার স্বামী হয়েই আসবে। এর বাইরে আমাকে ছুতে পর্যন্ত এই পৃথিবীতে দিব না। আমার অতীত, আমার অনিচ্ছাকৃত আমাকে যে পাপের ভিতর ফেলে দেওয়া হয়, তার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনকে আমাকে ক্ষমা করবেন। লিসেনার্স, এ পর্যন্তই। নীল ভাইয়া, আপনাকে অনেক অনেক স্বাগতম। আপনার গল্প বলাগুলো আমার ভীষণ ভালো লাগে। কয়েকদিন যাবৎ আপনার গল্পগুলো শোনার পর আমার মনে হয়েছে আপনাকে ঘটনা পাঠাবো, তাই ঘটনা পাঠালাম। যদি পড়েন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ আপুকে। আমি তার প্রকৃত নাম জানি, কিন্তু আসলে গল্পের প্রচারের ক্ষেত্রে আমি তার নামটি একবারের জন্য উচ্চারণ করিনি, তার পরিচয় অবস্থান উচ্চারণ করিনি। লিসেনার্স, আমাদের সমাজের মানুষগুলো কত নোংরা হতে পারে। আজকের ঘটনাটা পড়তে গিয়ে সত্যিকার অর্থে একজন পুরুষ হিসেবে নিজেকে নিজের কাছে লজ্জিত মনে হচ্ছে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর সম্মান এবং মর্যাদা আমরা কতটুকু যত্ন করে রেখেছি। একজন নারীকে আমাদের লোভ এবং লালসার জন্য তার স্বাভাবিক জীবন ছেড়ে
একটা পতিতার জীবন বেছে নিতে হয়, তার অভিশাপে কি আমরা একটুও জ্বলব না? অবশ্যই জ্বলব। ওই উপরওয়ালা অবশ্যই আছেন, ওই আল্লাহ তাআলা অবশ্যই আছেন, এবং তার বিচারটা এত বীভৎসভাবে হয় যেখানে আর ফরিয়াদির কোনো খেদ থাকে না। আফিয়া আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার এত অন্ধকার জীবনের মাঝেও আপনি যে নিজেকে সরিয়ে নিয়ে নিজের জীবনের ব্যক্তি স্বাতন্ত্র্য বোধটাকে সমন্বিত করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আর যে নীলের পক্ষ থেকে, আমাদের দর্শকের পক্ষ থেকে ফরিয়াদ থাকবে, যদি বা আপনার কোনো অপরাধ থেকেও থাকে, আপনার এই ঐকান্তিক চেষ্টা এবং তার প্রতি ভয়ের জন্য তিনি যেন আপনাকে ক্ষমা করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর কোনো নারীকে যেন কখনো আফিয়া হতে না হয়। প্রতিটি নারী যেন সামাজিক নিরাপত্তা, তার আব্রু, ইজ্জত পুরুষের লোলুপ দৃষ্টি থেকে বাঁচিয়ে চলতে পারে, এই আশায় আজ আপনাদের কাছ দিয়ে আমি আর যে নীল বিদায় নিচ্ছি। ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।